ওই ব্লগ মারানি দাঁড়া বলছি। হাই ফ্রেন্ডস, আমি রিমা আবার হাজির বছরের শেষের ব্লগ নিয়ে। এবারে আমি পৌঁছে গেছি মন্দারমণির বিচে। চারপাশে শুধু উচ্ছ্বাস আর আনন্দের ঢেউ। লোকজন নাচছে, গাইছে, খাচ্ছে, আর সেই ঢেউয়ের সাথে সবাই আনন্দে ভেসে যাচ্ছে। কিন্তু জানো তো, এই উচ্ছ্বাসের আড়ালে সবসময় কিছু না কিছু রহস্য লুকিয়ে থাকে। ঠিক যেমন অন্ধকার রাত নামলে সাগরের ঢেউয়ে দেখা যায় নীলাভ ফসফরাস। আর আমি রহস্যের গন্ধ পেলে চুপ থাকতে পারি না। তোমরা জানো, যেখানে রহস্য সেখানে আমি। সুতরাং বন্ধুরা, চলো আজ আমরা একসাথে বেরিয়ে পড়ি আনন্দ আর রহস্যের খোঁজে। বেরিয়ে যাচ্ছে তো। ধরো 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 ধরো, আরে ছুড়ে দাও ছুড়ে দাও। এই তো দাও। একটা অদ্ভুত দৃশ্য দেখছি, আপনারাও দেখুন প্লিজ। একজন ভদ্রলোক একটা খালি জার হাতে নিয়ে হন্যে হয়ে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন, আর তার সাথে আর একজন হাত নেড়ে নেড়ে সেই জারের ভেতরে কি যেন ঢোকানোর চেষ্টা করছেন। ফ্রেন্ডস, এই যেন এক নতুন রহস্যের ঝলক। একদিনে এত ধামাকা। চলুন গিয়ে দেখি কাছে। হ্যালো স্যার। হ্যালো, আমি রিমি। আপনার এই খালি জারের রহস্যটা কি? মানে কি পুড়ছেন আপনারা এই খালি জারে? আমার দর্শকরা জানতে চাইছে স্যার। জারে হাওয়া ভরছি ম্যাডাম। ওয়াও ফ্রেন্ডস, জারে হাওয়া ভরছে মানে এতদিন আমরা আচার ভরতে দেখেছি, জারে দেখেছি চানাচুর ভরতে, এমনকি আমসত্ত্ব ভরতেও দেখেছি, কিন্তু আহা, সমুদ্রের হাওয়া একেবারে নতুন কনসেপ্ট। স্যার, ব্যাপারটা যদি আমার দর্শকদের প্লিজ বুঝিয়ে বলেন। আসলে আমার শ্বশুর মশাই খুব বড় বিজ্ঞানী, বুঝলেন তো, খুব নামকরা বিজ্ঞানী। আর তো আমাদের ছেলে আছে, 5 বছরের ছেলে। সবাই তো চায় যে সে দাদুর মতো ছেলে বড় বিজ্ঞানী হবে, কিন্তু হ্যাঁ, ছেলের না পড়াশোনায় মন নেই, বুঝলেন তো, একদমই মন নেই। ওর মার খুব মন খারাপ ব্যাপারটা নিয়ে, বুঝলেন তো। হ্যাঁ, আমার বউ কি হয়েছে, ছেলেকে নিয়ে জ্যোতিষের কাছে নিয়ে গেছিল। এবার জ্যোতিষ দেখে বলেছে যে মানে ওই কি বলে, ওই বায়ু রোগ হয়েছে। সমুদ্রের হাওয়া ভালো করে খাওয়ালে একদম মানে পড়াশোনা একদম চমকে উঠবে, বুঝলেন। নোবেলকে ঠেকাতে পারবে না। ওয়াও 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 ফ্রেন্ডস, মানে একদিকে বিজ্ঞানী, অন্যদিকে বিজ্ঞানীর জামাই, অন্যদিকে নোবেল, আর অন্যদিকে সমুদ্রের হাওয়া, মিলেমিশে একেবারে এক অন্য কনসেপ্ট। আচ্ছা স্যার, কতটা হাওয়া ভরলেন জারে? আমাদের টার্গেট হলো ছেলেকে প্রত্যেক দিন একটা করে জারের হাওয়া খাওয়াবো। তাহলে ধরুন মাসে 30টা। হ্যাঁ, মানে 1 মাসের প্রজেক্ট আর কি। 1 মাস শেষ হলে আবার আসবো, আবার জার ভরবো আর কি। একদিকে সমুদ্রের হাওয়া, অন্যদিকে বিজ্ঞানীর জামাই, সবাই ছুটছে নোবেল প্রাইজের দিকে। চলুন আমরাও প্রাণ ভরে সমুদ্রের হাওয়া খেতে খেতে এগিয়ে যাই। এ যেন এক নেক্সট লেভেলের রহস্য। বন্ধুরা দেখুন ওনাকে। হাই, আমি রিমি, স্বাগত স্যার আমার ব্লগে। আমি এখানে 2 দিন অধিষ্ঠান করব আর 4 কেজি ওজন কমাবো। 4 কেজি মানে রেজলিউশন নিতে হলে তারপর আমি গৃহে প্রত্যাবর্তন করব। তোমার ভিডিও লোকে দেখে তো? বেশ লোকে দেখে, দারুণ, অনেক অনেক সাবস্ক্রাইবার আমার। তাহলে তোমার এই ভিডিও লোকের ভেতরে ছড়িয়ে দাও, সবাইকে শীর্ণ করো আর পৃথিবীকে ভার মুক্ত করো। নতুন বছরে এটাই আমার প্রধান লক্ষ্য, পৃথিবীকে ভার মুক্ত করা। এসো এসো, আমার কোলে বসো। হ্যাঁ এসো, প্রাণায়াম করো। ভয়ানক চোখ গুরুর পাল্লায় পড়েছি বলেছি। বন্ধুরা পালাও, এ তো পুরো চোখ দিয়ে শুষে ওজন কমিয়ে দেবে। হেভি চাপ হয়ে গেছে ফ্রেন্ডস। পৃথিবীর উপর চাপ কমানোর এক রকমের ব্যাপার। সরি। কি ব্যাপার, দেখতে পাচ্ছেন না? এরকম দৌড়ে দৌড়ে আসছেন কেন? ভয়ঙ্কর যোগীর পাল্লায় পড়েছিলাম মশাই। ওই দেখুন ছুটে ছুটে আসছে। আমাকে রোগা না করে মনে হচ্ছে ছাড়বেই না। আরে ও যোগী টোগী কিছু না, যোগগুরু না, পাতি গাঁজাখোর। আমাদের হোটেলের রুমে, পাশের রুমেই উঠেছে। আরে হ্যাঁ, আমি তো আবার প্রেগনেন্ট। গাঁজার গন্ধ শুকলে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? ওয়াও ফ্রেন্ডস, দেখুন, একদিকে যোগগুরু গাঁজাখোর আর অন্যদিকে প্রেগনেন্ট মাদার গাঁজার গন্ধে চিন্তিত। রাজসিমির জন্য কনগ্রাচুলেশন আমাদের সকলের তরফ থেকে। কাম 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 কাম। গুড বয়। বন্ধুরা, সবাই শুনেছিলাম খেলা হবে। মন্দারমণিতে 31-এও তবে খেলা শুরু হয়ে গেছে। চলুন গিয়ে দেখি।
আপনারা একটা অদ্ভুত রকমের খেলা খেলছেন। এটা কি কোনো নতুন ধরনের গেম? খেলা নয়, অনুশীলন চলছে। মানে আপনার পরিচয় কি ম্যাডাম? আমি মেধা, আমি সোশ্যাল ওয়ার্কার আর একজন প্রোডিউসার। আচ্ছা ম্যাডাম, ইনি কি আপনার নতুন ট্যালেন্ট? ও ঋত্বিক, ও আমার কল বয়। ওকে আমি টাকা দিয়ে 2 দিনের জন্য ভাড়া করে এনেছি। এসব Right, আপনি কি ঋত্বিক? বলছেন ম্যাডাম? ও আমার। আচ্ছা, যৌনতা নিয়ে কথা বলতে আপনাদের এখনো এত ন্যাকামো কেন? নারী স্বাধীনতাটা কি শুধু কথাতেই থেকে যাবে? কেন একটা মেয়ে টাকা দিয়ে যৌনতা কিনতে পারে না? এসব কি বলছেন ম্যাডাম? ঋত্বিক, তুমি চুপ করো, আমি কথা বলছি তো। ম্যাডাম, এসব কিচ্ছু নয়। আমি একজন অভিনেতা। আমি এখানে মেথড অ্যাক্টিং শেখার জন্য ম্যাডামের সাথে এসেছি। এর বাইরে আর কিছুই নয়। এটা একটা অন্যরকম একটা প্রজেক্ট, সেই জন্যই এসেছিলাম। ফ্রেন্ডস, মন্দারমণির বিচে মেথড অ্যাক্টিং স্কুল প্রথমবার আমার ব্লগে। ঋত্বিক, তোমাকে কতবার বলেছি ক্যারেক্টার ছেড়ে বেরিয়ে আসবে না। এই মুহূর্তে তুমি শুধু একজন জিগলো। পাবলিককে দেখে এত লজ্জা পাবার কি আছে? তুই তো একজন অভিনেতা। কাম কিস মি। না 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 না, আমি আর সিনেমার দরকার নেই। সিনেমা থাকুক, দরকার নেই। আমি ওলা বাইক চালিয়ে নেবো, সুইগি ডেলিভারি করে নেবো। আমার দরকার নেই। ফিরে এসো ঋত্বিক, এটা তোমার অভিনয়ের একটা পার্ট। আমার দরকার নেই ম্যাডাম। আপনি ভালো থাকুন, অনেক হয়েছে। আমি আমার চললাম ম্যাডাম। সিনেমায় অভিনয় করতে হলে আমায় তোমায় কিস করতে হবে। এটা তোমার পার্ট অফ ইওর মেথড। এরকম অ্যাকশন ড্রামা এর আগে দেখেছেন কি? আমি তো ভাবতেও পাচ্ছি না। একে দেখছি রাজ একা একা বসে, সিমি নেই। রাজ সিমির জুটি কোথায় গেল? রাজ একা কেন? দূর রাজসিমি, আমি মরছি নিজের জ্বালায়। এখানে এসে ডাবের জলে ভদকা মিশিয়ে খাচ্ছি। আরে তোমরা তো পারফেক্ট কাপল। আমার দুঃখ আপনি কি বুঝবেন? দূর থেকে সবকিছুই সুন্দর লাগে। মন্দারমণি, সূর্যাস্ত, সূর্য, ভেতরে ভেতরে কি হয় তা আপনি জানেন? কোনো একটা সন্দেহবাতিক মেয়ের সাথে বিয়ে হওয়ার থেকে সিঙ্গেল থাকাই ভালো ছিল। তাহলে সিমি কি করছে এখন? হোটেলের রুমে বসে আছে, ফোন ঘাটছে। আমার সন্দেহবাতিক মেয়ে তো। ফোন ঘাটছে কেন? কিছু কি ফুটছে ফোনে? ওর একমাত্র কাজই হলো আমার ফোন ঘাটা। কোথাও ঝাড়ি মারছে কিনা, ট্রাই মারছে কিনা এসব দেখা। আপনার নাম্বারটা দেবেন? তুমি আমার নাম্বারটা দিয়ে কি করবে? ট্রাই মারবো আবার কি? কথাটা শোনেননি? যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো নতুন কোনো নাম্বার। দেন আপনার নাম্বারটা দেন। না সরি, আমি কিন্তু এই রাজ সিমির মাঝখানে একটা 3 নম্বর হয়ে থাকতে পারবো না। আর আমি অমূল্য রতন রাজের হতে চাই না। তাই চলো অন্য কোনো গল্পের খোঁজে। সো ওইদিকে দেখুন, নোবেল বিজ্ঞানীর হাওয়া মিশনের সহকারী সমরবাবু। সমরবাবু আর তার সাথে কে? প্রশ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি তাদের দিকে। হ্যালো সমর, সঙ্গে কে? আরে সঙ্গে আমার বউকে নিয়ে এসেছি। আপনি এখানে ফ্রিতে মন্দারমণি ঘোরাতে নিয়ে এসেছি বউকে। ও ফ্রিতে মন্দারমণিতে? আর তা বিজ্ঞানী জামাই কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। আরে ওই তো দেখুন না, শেষ জারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কতবার বললাম এত ঠেসে জার ভরবেন না। এ তো গাড়ি, হেলিকপ্টার না। কখন কোনটা ফেটে যাবে এর দায় কে নেবে? যত সব পাগল ছাগলের দল। আরে এত বড় বিজ্ঞানীকে পাগল ছাগল বলছেন, আমি ওনাকে ভাবতে পাগল পারছি বলবো না। না তো কি বলবো? কোন জন্মে কোন একটা ক্লাস 6 এর বই লিখেছে, যে বই কিনা আপনার ক্লাসেও চলেনি, আর তাকে আপনি বিজ্ঞানী বলছেন? না সমর, এটা ঠিক হচ্ছে না। একজন এত বড় বিজ্ঞানী সম্বন্ধে কথা বলতে পারেন না কিছুতেই। আরে বিজ্ঞানীর কথা বলছি না। আমার শ্বশুরও তো তাহলে বিজ্ঞানী হতে পারে। উনিও তো হোমিওপ্যাথি বই লিখে। তাহলে তাকে কি বিজ্ঞানী বলবেন? স্যার তো বৌদির কথাই নাচে। এবার যত রাজ্যের দুষ্ট বুদ্ধি মাথায় ঢোকে। এবার বলছে সমুদ্রে যাও, হাওয়া নিয়ে আসো, জারও করো। আমার ছেলে নোবেল পাবে। সে তো যায় প্রত্যেকদিন নাগের বাজারে পুঁইশাক কিনতে। এবার তার দাম দর চলে কতক্ষণ ধরে সে ভগবানই জানে। তাকে আপনি বিজ্ঞানী বলে যাচ্ছেন। ফ্রেন্ডস, মন্দারমণি বিচ কিন্তু একদম জমে জমজমাট। এই জন্যই, কারণ এখানে পুঁইশাক আর নোবেল প্রাইজ মিলেমিশে চচ্চড়ি হয়ে গেছে। চলুন অন্য কোথাও। রিমি আর ঋত্বিক একা একা কি করছে? কিছু তো ফিশে একটা হচ্ছে। চলুন দেখি। হাই সিমি, হাই ঋত্বিক। হাই। আরে তোমরা দুজনে একসাথে? তোমরা কি একে অন্যকে আগে থেকে চেনো নাকি? না না, এখানে সেই আলাপ হলো। আসলে রাজ তো সকাল থেকেই সমুদ্রের পাড়ে। আমি একা একা বোর হচ্ছে না। ওর সঙ্গে পরিচয় হলো। ও আমাকে একটা প্রজেক্টে সাহায্য করছে। প্রজেক্ট মানে ভাবা যাচ্ছে না। আর হোটেলের লবিতে সিঁড়িতে বসে প্রজেক্ট মানে বুঝতে পারছে তো কি নিয়ে প্রজেক্ট? আসলে অভিনয়ের আগে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলাম। এখন তো ইঞ্জিনিয়ারের বাজার জানেন কি অবস্থা। তো আমি এই ফোন থেকে সব হিডেন যত ডিলিটেড ডেটা আছে সেগুলো সব উদ্ধার করার চেষ্টা করছি। কে কাকে মেসেজ পাঠিয়েছে, কে কাকে সব ফোন করেছে, সেগুলো সব বের করে দেবো। ঠিক আছে, ওই চলছে আর কি। ওয়াও, রীতিমতো সাইবার গোয়েন্দাগিরি। কিন্তু ফোনটা কার? ফোনটা কার? রাজের। রাজের। রাজের ফোন। সিমি আর ঋত্বিক
আচ্ছা, এই ফোনটা থেকে তোমরা কি কি খুঁজে বার করছো? আমরা একটু বাইরে গিয়ে কথা বলি। সবার মধ্যে অ্যাক্টিং মেটেরিয়াল থাকে না। ঋত্বিক একটা সুইট ছেলে, বাস, এর বেশি কিছু না। গাড়ি ভাড়া, হোটেল ভাড়া, এমনকি ডাব কেনার টাকা পর্যন্ত আমি দিয়েছি। তারপরে বলছে আমাকে নাকি কিনেছে। উনি নাকি ওপেন রিলেশনশিপে বিশ্বাস করেন। তিনবার বিয়ে, 3বার ডিভোর্স, তারপর আমার মতো একটা সাদামাটা ছেলেকে পেয়ে সঙ্গে নিয়ে এসেছেন। বলছেন এটা নাকি নারীর স্বাধীনতা। আমার কি মন খারাপ লাগছে? না, মোটেও না। আসলে আমাদের জীবনটা অনেকটা সমুদ্রের মতন, দিনরাত্রি ঢেউয়ের মতন অবিরাম চলমান। একটা যায়, একটা আসে। আমি অভিনয় করতে এসেছিলাম, অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম বড় পর্দায় নিজের নাম দেখব। আর এখানে আমি ট্র্যাজেডির কমেডি হয়ে গেছি। ও, আসল কথাটাই তো বলা হয়নি তোমায়। আমার নেক্সট প্রজেক্ট পেয়ে গেছি আমি, যোগাচার্য কামাখ্যানন্দ। আর ফেমিনিজম, ওনার মুখে তো সারাক্ষণ ফেমিনিজম। ভাবুন, রামদেব বাবার মতন, কিন্তু বেশি দার্শনিক। শুধু যোগব্যায়াম নয়, তার আছে অদ্ভুত দর্শন। আর তোদের কথা বলি, 10 বছর আগে কে একটা পিক চুলকা দিয়েছিল, সেই নিয়ে ফেসবুকে কান্দুনে গাইতে বসিস। আমি তো মিটুও লিখতে পারবো না। কাম কামনায় নমঃ। ওম কাম কামনায় নমঃ। আমি ওনাকে ব্র্যান্ড বানাবো, একটা নেক্সট লেভেল ভাবনা। পুরুষ মানুষের যন্ত্রণা কোনো যন্ত্রণাই নয়। আমার কোনো রিগ্রেট নেই। আমি বুঝে গেছি আমি এখানে অভিনয় করতে এসেছিলাম, কিন্তু বাস্তব জীবনের অভিনয় নাটকের বা সিনেমার চাইতে অনেক কঠিন, অনেক কঠিন। ভার মুক্ত হলাম। আসলে ছেলেরা ভালোবাসা বোঝে না। ভালোবাসা গোষ্ঠীর পিণ্ডি। পৃথিবীর কোনো ছেলেকে কি বিশ্বাস করা যায়? যায় না। কুকুরের লেজ তো সোজা হয় কখনো? আমার বাবা আমার পর এমনিই সন্দেহ করে। একটা মেয়ে হিসাবে আমাকে তো কিছু করতে হবে। সীমান্তে অনুপ্রবেশ হচ্ছে না বলেই কি সার্ভিলেন্স বন্ধ হয়ে যায়? হয় না। আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। সিমি যখন আমার উপর নজরদারি করে না, আমার নিজেকে পুরো বাংলাদেশি মনে হয়। সিমি ও হচ্ছে বিএসএফ, বর্ডার ক্রস করলেই বিপদ। বিয়ের আগে সব ছেলেরা থাকে শুয়োপোকা, ঘা জ্বলে যায় একেবারে। আর বিয়ের পর? বিয়ের পর সমস্যাটা কোথায় হয় জানেন? যখন বর 1 মিনিট দেরি করে ফেরে, তখনই সন্দেহের সূত্রপাত। তারপর সেই সন্দেহের বীজ বাড়তে বাড়তে কখন আমাজন হয়ে যায়। আর সেখানে কোনো হরস্টাফ অর্ডার করলেই ঠিক পেয়ে যাবে। আমার দায়িত্ব হলো ওর ফোন ঘাটা, ওর মেসেজ চেক করা, স্বামীর ওপর নজরদারি করা। বউ হিসাবে এটা আমার অধিকার। সেটা আমি আমার ভবিষ্যতের জন্য করছি। ব্লগ মারানি, তোর ইউটিউবার হওয়ার স্বপ্ন বার করছি, বুঝলি? মন্দারমণি দেশে ইউটিউব মারাচ্ছ, দেখাচ্ছি মজা। এই ব্লগ মারানি, দাঁড়া বলছি, তোর ইউটিউব ঘুচিয়ে দেব। দাঁড়া বলছি। দাদা কি হলো? ঘরের কোথায় কি সমস্যা? আর বলবেন না দাদা, ঘরের বউ পাগল হয়ে গেছে। তাই? পুরোই পাগল। একটা ইউটিউব চ্যানেল পেজ খুলেছে। তারপরে? কি বলবো দাদা, তার সেখানে একমাত্র সাবস্ক্রাইবার আমি। সেখানে চালাকি করে নিজের শ্বশুর শাশুড়ির ফেক অ্যাকাউন্ট খুলেছে। তাই? ফেক অ্যাকাউন্ট খুলে নিয়ে কি বলেন? লাইক কমেন্ট দিয়েছে। নিজেকে আবার বড় ব্লগার ভাবছে। তাদের চলুন পালিয়ে যাবে। বন্ধু, আমিও স্বাধীন, আমার জীবনও স্বাধীন, আমিও স্বাধীনভাবে বাঁচতে চাই আপনাদেরই মতো। আজকের ব্লগ এখানেই শেষ করব। এখানে সম্পর্ক, সন্দেহ, ইউটিউব, যোগব্যায়াম, পুঁইশাক, নোবেল সব যেন মিলেমিশে ককটেল। আবার অনেক নতুন মজার গল্প নিয়ে ফিরবো। স্টে টিউনড। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গল্প নিয়ে। এখন গো অ্যাহেড আমাদের জীবনের মতো নতুন সূর্যের দিকে।